জি স্যার, অন করে দিয়েছি। বুঝছো? Fine, ঠিক আছে। ওকে, আমরা আজকে যেটা দেখবো সেটা হলো চ্যাপ্টার 28, 29, 30, 31, 32। সবগুলো না অবশ্য আসলে, কারণ আমাদের এখানে ওয়ার কোয়ালিটি এখান থেকে আসলে সেরকম কিছু নাই। 28 থেকে কিছু নাই, 29 থেকেও বোধহয় কিছু নাই সেরকম, এখনো সেরকম কিছু নাই। নাই বলতেছি আসলে, এর মধ্যেও অনেক কিছু আছে, সব জিনিস কভার করতে পারবো না আসলে। 30টা আছে ডিফারেন্ট হারমোনিক্স। হারমোনিক্স এর এটা হচ্ছে যেটা, যে পাওয়ার কোয়ালিটি ডিটোরিয়েট করে। পাওয়ার কোয়ালিটির মধ্যে আসলে কি কি জিনিস আছে? গ্রাউন্ডিং, ভোল্টেজ স্যাগ, হারমোনিক, ভোল্টেজ ফ্লিকার, আর লং টার্ম মনিটরিং, এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট। সো হারমোনিক্স পাওয়ার সিস্টেমের সোর্স অফ হারমোনিক্স কি কি জিনিস? অ্যাক্টিভ লোড হচ্ছে সোর্স অফ হারমোনিক্স এর সোর্স অফ হারমোনিক। তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর কনভার্টার লোড, সেটাও সোর্স অফ হারমোনিক। লোডস উইথ ম্যাগনেটিক স্যাচুরেশন আয়রন কোর্স, মানে আয়রন কোর্স স্যাচুরেশন লেভেলে যদি অপারেট করে কোনো ট্রান্সফর্মার, তাহলে সেখানে হারমোনিক্স ইনজেক্টেড হয়। ঠিক আছে, এটা আমরা দেখছি ট্রান্সফরমারেও হারমোনিক্স ইনজেক্টেড হয়। সেই জিনিসগুলা পাওয়ার কোয়ালিটিকে এফেক্ট করে। ঠিক আছে, সো আর্কিং লোড, এটা হচ্ছে সোর্স অফ হারমোনিক্স এর একটা সোর্স অফ হারমোনিক্স। সেমিকন্ডাক্টর কনভার্টার লোড আর লোডস উইথ ম্যাগনেটিক স্যাচুরেশন আয়রন কোর্স। সো বেসিক্যালি আমরা যেটা বলতে পারি, ft is equal to f0 plus summation of I is equal to 1 to infinity square root of 2fi cos I omega 0 t plus theta I। এখানে আহ, আচ্ছা, হারমোনিক্স নন ইন্টিজার মাল্টিপল হারমোনিক্স হতে পারে, যেগুলোকে বলা হয় হলো ইন্টার হারমোনিক্স। হারমোনিক্স হায়ার দেন 50th মাল্টিপল, যেটা তার মানে হলো 2500 থেকে 3000 হার্জ পর্যন্ত ফর 50 to 60 হার্জ এর জন্য, সেগুলাকে বেশিরভাগ মেজারিং ইনস্ট্রুমেন্টে রিপোর্ট করা হয়। আর টিএইচডি ডেফিনেশন হচ্ছে টোটাল হারমোনিক ডিসটরশন। সেটা ডেফিনেশন হচ্ছে পার্সেন্টেজে যদি লিখি, ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ স্কয়ার রুট অফ সামেশন অফ i ইকুয়াল টু 2 টু ইনফিনিটি fi স্কয়ার ডিভাইডেড বাই f1 ইনটু 100%। f1 হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা, আর fi 2 থেকে ইনফিনিটি ধরলাম, তার মানে হলো সেকেন্ড হারমোনিক্স থেকে হারমোনিক্স থেকে আমরা শুরু করছি, ফান্ডামেন্টালের পরে হারমোনিক্স থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত যাচ্ছি। সেগুলা ম্যাগনিটিউড গুলা স্কয়ার গুলাকে সাম আপ করে তার স্কয়ার রুট নিলে আমরা হারমোনিক্স এর ম্যাগনিটিউডটা পাবো আর কি। ঠিক আছে, তাকে ফান্ডামেন্টাল দিয়ে ভাগ দিলে টোটাল হারমোনিক ডিসটরশনটা আমরা পাচ্ছি আসলে বেসিক্যালি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে, এফ রিজাল্ট হচ্ছে আই ওমেগা জিরো যত বাড়বে, আই ওমেগা জিরো যত বাড়বে, বেসিক্যালি আই ওমেগা জিরো মানে হলো হারমোনিক্স এর কন্টেন্ট বাড়তেছে, মানে হারমোনিক্স এর কন্টেন্ট না, ভুল বললাম। হারমোনিক্স এর মনে করো 50 হার্টজ, তার জন্য যা আই ওমেগা জিরো, 100 হার্টজ এর জন্য হচ্ছে তার আই ওমেগা জিরো হচ্ছে তার 2 টাইমস। 50 হার্টজ এর 2 টাইমস হচ্ছে এটা, 150 হচ্ছে ওমেগা জিরো 3 টাইমস। ঠিক আছে, 200 হার্টজ হচ্ছে 4 ওমেগা জিরো, এসেট্রা এসেট্রা। যেখানে ওমেগা জিরোটা হচ্ছে ফান্ডামেন্টাল পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, where omega 0 is the fundamental power frequency, 50 হার্টজ হলে 50 হার্টজ, 60 হার্টজ হলে 60 হার্টজ যেটা। আর f 0টা হচ্ছে বেসিক্যালি ডিসি টার্ম, আর তার সাথে ইনফিনাইট সাম অফ সাইনোসয়েডাল টার্ম থাকে। থিটা এটা হচ্ছে প্রত্যেকটা
হারমোনিক্সের ফেজ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সো আই ওমেগা 0 যত বাড়ে এফআই এর ম্যাগনিটিউডটা তত কমতে থাকে আসলে সাধারণত। তাহলে যত হায়ার অর্ডার হারমোনিক্সে যাব তার ম্যাগনিটিউড ইউজুয়ালি সাধারণত তত কমতে থাকে, ঠিক আছে। সো ম্যাগনিটিউড আর ফেজ অফ দ্য ith টার্ম এটা ith হারমোনিককে ডেসক্রাইব করে। আর যেটা বললাম আমরা ইন্টিজার পার্টিকল নন ইন্টিজার মাল্টিপল হারমোনিক্স যেগুলা সেগুলাকে রেফার করা হয় ইন্টার হারমোনিক্স হিসাবে। এগুলা প্রডিউসড হয় আর্কিং লোড আর সাইক্লো কনভার্টার এগুলা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এখানে কারেন্ট হারমোনিকের ম্যাগনিটিউড আর ফেজ অ্যাঙ্গেল দেখানো হয়েছে যে ফান্ডামেন্টালের কারেন্টটা 8.36, ফেজ ডিসপ্লেসমেন্ট হলো এটা। সেকেন্ড হারমোনিক্স এর কারেন্ট ম্যাগনিটিউড 6.01, ফেজ ডিসপ্লেসমেন্ট হলো -167 ডিগ্রি। থার্ড হারমোনিক্স, ফোর্থ হারমোনিক্স এভাবে সবগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। তো এটাকে যদি আমরা প্লট যদি করি আমরা দেখতে পাই যেটা যে হারমোনিক নাম্বার ফান্ডামেন্টালটা যদি আমরা ধরি যে বেসিক্যালি একটা পার্সেন্টেজ অফ ফান্ডামেন্টালের পার্সেন্টেজ হিসাবে ডেসক্রাইব করছে। সো সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স, আমরা দেখতেছি ফিফথ হারমোনিক্সটা বেড়ে গেছে, তারপরে আবার কমতেছে, এরকম হচ্ছে। তো টিএইচডি ডেফিনেশনটা যেটা আমরা বললাম সেটা এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো ইউজুয়ালি যেটা হয় ক্যাপাসিট্যান্সের সাথে যদি ইন্ডাকটেন্স প্যারালাল থাকে, প্যারালাল রেজিস্ট্যান্স যদি হয় তাহলে ভোল্টেজ হারমোনিক্সটা অ্যামপ্লিফাইড হয়, ঠিক আছে। আর ক্যাপাসিট্যান্সের সাথে যদি সিরিজে ইন্ডাকটেন্স থেকে সিরিজ রেজোন্যান্স ফর্ম করে তাহলে কারেন্ট হারমোনিক্সটা অ্যামপ্লিফাইড হয়, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি স্ক্যান বলে হলো ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সিকে যদি প্লট করি আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি স্ক্যান বলে, ঠিক আছে। তো এখানে একটা টেবিল দেওয়া হয়েছে যেখানে দেখানো হয়েছে আইসিবি 519 হারমোনিক কারেন্ট লিমিট দেখানো হয়েছে আইএসসি বাই আইএল। এটা হচ্ছে এতে বলছে আইএসসি হচ্ছে আসলে ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট এট পিসিসি, পিসিসি হচ্ছে পয়েন্ট অফ কমন কাপলিং। আর আইএলটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড লোড কারেন্ট, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এট পিসিসি, ঠিক আছে। তে বলছে এটা লেস দেন 20 হলে all power generation equipment is limited to these values of current distortion regardless of actual ISC by IL। পাওয়ার জেনারেশন ইকুইপমেন্টের জন্য এটা এই লিমিটটা কভার করবে। তার মানে হচ্ছে আইএসসি বাই আইএল লেস দেন 20 হলে অন্যান্য এর জন্য যেমন হবে, লোডের জন্য যেমন হবে, সেরকম পাওয়ার জেনারেটর ইকুইপমেন্টের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই লোডটা স্যাটিসফাই করবে। তো হারমোনিক অর্ডার যদি 11 এর থেকে ছোট হয় তার মানে 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যদি হয়, তার আইএসসি বাই আইএল যদি লেস দেন 20 হয় তাহলে হারমোনিক্স টোটাল হারমোনিক্স ডিসটরশন যেটা হতে পারে, সরি টোটাল হারমোনিক্স ডিসটরশন হতে হবে টিডিডি, টিডিডি হলো 5% হতে পারবে। আর হারমোনিক্স লেস দেন 11 এর জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হারমোনিক্স হতে হবে 4% এর থেকে কম ফান্ডামেন্টাল। 11 থেকে 11 সমান বা বড় এবং 17 এর ছোট হলে সেটা হতে হবে 2%। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 69 কেভির জন্য। আর 17 থেকে 23 এর মধ্যে হচ্ছে 1.5%, 23 থেকে 35 এর জন্য হারমোনিক্স এর জন্য হচ্ছে 0.6%। তার মানে যত আমরা হায়ার অর্ডারে যাচ্ছি
ইন্ডিভিজুয়াল হারমোনিক ডিসটরশনের পার্সেন্টেজ অ্যালাউড লেভেলটা তত কমতেছে। 35 এর থেকে যদি বড় হয় তাহলে এটা 0.3%, টিডিডি হতে হবে 5%। 20 to 50 এর জন্য আইসি বাই এই লিমিটটা মানে আইসি বাই বাড়লে লিমিটটা বেড়ে যায়, ঠিক আছে, যে 7 10 15 গ্রেটার দেন 1000 আইসি বাই এর জন্য এটা হচ্ছে 50, ঠিক আছে। এরকম আবার ভোল্টেজ লেভেল বাড়লেও ভোল্টেজ লেভেল বাড়লে এটা হলো কমে যায়, ঠিক আছে। ভোল্টেজ লেভেল বাড়লে কারেন্টের লিমিটটা কমে যায়, ঠিক আছে। যেমন এখানে ছিল ভোল্টেজ লিমিট 69 কেভির জন্য 11 হারমোনিক্সের নিচে ছিল 4%, এটা 69 থেকে 161 কেভির জন্য 2% এরকম হয়ে গেছে, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে আরেকটা, যেটা যে ইভেন হারমোনিক্স হলো লিমিটেড টু 25% of the odd harmonics limits above. Current distortion that results in a DC offset, example half wave converters are not allowed. Even harmonics টা odd harmonics এ 25% লিমিটেড থাকতে হবে, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? একই রকম ভাবে এটা ছিল কারেন্ট হারমোনিক লিমিট, আর একই রকম ভাবে ভোল্টেজ হারমোনিকের লিমিট আছে। বাস ভোল্টেজ as পিসিসি ভিএলএল লেস দেন 69 কেভি সমান বা 69 কেভি থেকে ছোট যদি হয়, ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ইন্ডিভিজুয়াল হারমোনিক ভোল্টেজ ডিসটরশন 3% হতে হবে, আর টোটাল ভোল্টেজ ডিসটরশন টিএইচডি 10% হতে হবে 5%। 69 থেকে 161 কেভির জন্য 1.5% ইন্ডিভিজুয়াল হারমোনিক ডিসটরশন আইএইচডি অথবা টিএইচডি হচ্ছে 2.5%, গ্রেটার দেন 161 কেভির জন্য 1% আর 1.5%। হয়ে গেছে এই পর্যন্ত? আচ্ছা, যেটা বলছিলাম সেটা এখানে আছে, ইলেকট্রিক্যাল ইন প্যারালাল উইথ নেটওয়ার্ক ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ব্যাংকস প্রোডিউস এ প্যারালাল রেজিস্ট্যান্স কন্ডিশন দ্যাট টেন্ডস টু অ্যামপ্লিফাই ভোল্টেজ হারমোনি, ঠিক আছে, ফর এ গিভেন কারেন্ট হারমোনি ইনজেকশন। এটাই বলতেছিলাম যে প্যারালাল রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ হারমোনিক্স অ্যামপ্লিফাই করে। সরি, আচ্ছা, আর যখন সিরিজ রেজোন্যান্স হয়, ক্যাপাসিটর ব্যাংক সিরিজ রেজোন্যান্স কন্ডিশন প্রডিউস করে, যেটা হলো কারেন্ট হারমোনিক্স ফলে ভোল্টেজ ডিসটরশনের জন্য বাড়ায় দেয়, ঠিক আছে। সিরিজ হারমোনিক্স হলে কি হবে, সিরিজ রেজোন্যান্স হলে কি হবে, ইম্পিডেন্স কমে যাবে, এলআরসি একটা একটাকে নিউট্রালাইজ করে দেবে, তার মানে কারেন্ট হারমোনিক্স বেড়ে যাবে, ঠিক আছে। আর প্যারালাল রেজোন্যান্স হলে যেটা হয় যে ম্যাক্সিমাম ইম্পিডেন্স হয়, সো কারেন্ট ফিক্স একটা কারেন্ট হারমোনিক্সের জন্য ম্যাক্সিমাম ভোল্টেজ হারমোনিক্স জেনারেটেড এটাই বলছে আর কি, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি স্ক্যানটা হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি স্ক্যান হচ্ছে ফ্রিকোয়েন্সি স্ক্যান হচ্ছে জেড ভার্সেস এফ, ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এটা 30.7 দেখাচ্ছে, এটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্যাম্পল ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি স্ক্যান রেজাল্ট, ইম্পিডেন্স ভার্সেস
ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এদিকে ইম্পিডেন্স প্লট করতেছে, পজিটিভ সিকোয়েন্স ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স, ইম্পিডেন্স প্লট করতেছে এদিকে ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। 06 2 18 24 এটা দিয়ে বোধহয় সেটা কি করতেছে শিওর না, যে frequency scan result is actually a plot of impedance versus frequency, ঠিক আছে। তো হারমোনিক্স এর জন্য যেটা হয় যে ওয়েস্টেজ অফ পাওয়ার হয়, হারমোনিক্স এর ফলে পাওয়ার কোয়ালিটি ডেভেলপ করে, পাওয়ার কোয়ালিটি ডেটোরিয়েটেড করে। তো সেই জন্য আমাদের সলিউশন হচ্ছে হারমোনিক্স কমাইতে হবে, এবং সেটা কমানোর জন্য সলিউশন হচ্ছে যেটা যে হারমোনিক্স একটা অরিজিনে কমাইতে হবে। সেটা কমানোর জন্য আমরা যেটা করতে পারি, ট্রান্সফরমারের ডিজাইনটাতে ইয়ে করতে পারি আমরা, সেটা ডিজাইন অথবা এক্সপেনশন স্টেজে করতে হবে। আর আরেকটা করতে পারি, ফিল্টারিং অ্যাপ্লাই করতে পারি, যেটা এক্সিস্টিং ফ্যাসিলিটির মধ্যেই সম্ভব, ঠিক আছে। সো হারমোনিক্স এটা করতে পারে, রিডিউস দ্য হারমোনিক্স এট দ্য পয়েন্ট অফ অরিজিন বিফোর দে এন্টার দ্য সিস্টেম অর অ্যাপ্লাই ফিল্টারিং টু রিডিউস আনডিজায়ারেবল হারমোনিক্স, ঠিক আছে। সো অরিজিনে কমানোর জন্য আমরা যেটা করতে পারি, বিভিন্ন টাইপের ট্রান্সফার কানেকশন আমরা ইয়ে করতে পারি, ডিজাইন স্টেজে বিভিন্ন রকমের ট্রান্সফরমার কানেকশন প্রপোজ করতে পারি, যেটা সার্টেন হারমোনিক্স কে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে। আর অন্যটা যেটা reducing or eliminating harmonics at their origin is only in the design or expansion stage of a new, এটাই হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমার ডিজাইনের সময় আমরা ডিজাইন স্টেজে ট্রান্সফরমার গুলোকে প্রপোজ করতে পারি যে কি রকম হতে পারে সেটা। আর এক্সিস্টিং ফ্যাসিলিটিস এর জন্য হারমোনিক ফিল্টারস লেস কস্ট সলিউশন প্রোভাইড করে, ঠিক আছে। সো এখানে আমরা যেটা বলতে পারি, দুই ধরনের ফিল্টারিং হতে পারে, অ্যাক্টিভ ফিল্টার অথবা প্যাসিভ ফিল্টার, ঠিক আছে। ফিল্টারিং দুই ধরনের, অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে কমার্শিয়ালি ভায়াবল হয়ে যেতেছে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য, এবং অপারেট করে এইভাবে। ফিগার 30 মানে অ্যাক্টিভ ফিল্টার যেটা করে যে যেই কারেন্ট হারমোনিক্সটা লোড প্রডিউস করতেছে সেটাকে সে সাপ্লাই করে দেয় অ্যাক্টিভ ফিল্টার, যার ফলে সেটা সোর্স থেকে আর সেটা ড্র করে না, সেই কারেন্টটা ড্র করে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার কনসেপ্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে হারমোনিক প্রডিউসিং লোড, সেখানে পাওয়ার ফ্রিকোয়েন্সি কারেন্ট প্লাস হারমোনিক্স সে ড্র করতেছে। এখন যদি আমি অ্যাক্টিভ ফিল্টার এই পয়েন্টে লোডের সাথে কানেক্ট করে দেই, তাহলে যেটা হবে যে কারেন্ট হারমোনিক্স গুলো সে ড্র করতেছিল, সেই কারেন্ট হারমোনিক্স গুলো অ্যাক্টিভ ফিল্টার প্রোভাইড করবে, যার ফলে সোর্স থেকে শুধুমাত্র পাওয়ার ফ্রিকোয়েন্সি কারেন্ট সে ড্র করবে, সোর্সের থেকে আর কারেন্ট হারমোনিক্স গুলা ড্র করতেছে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ ফিল্টারের ইয়েটা। আর প্যাসিভ ফিল্টার ডিজাইন তো বুঝোই, এল আর সি দিয়ে প্যাসিভ ফিল্টার ডিজাইন করা যেতে পারে, ঠিক আছে। এরকম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, তো বেসিক্যালি
তো অ্যাক্টিভ ফিল্টারের সময় যেটা হয়, সরি প্যাসিভ ফিল্টারের সময় যেটা হয়, সিরিজ রেজোন্যান্স হয়, এটা প্রোভাইড করে একটা পাথ প্রোভাইড করে আর কি, ঠিক আছে। এই পাথ দিয়ে হারমোনিক্স গুলো চলে যায়, ঠিক আছে। তো এটাই বলতেছে এখানে, passive filtering is based on the series resonance principle, ঠিক আছে, যেটাতে লো ইম্পিডেন্স স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে প্রোভাইড হয় সিরিজ রেজোন্যান্স ক্যারেক্টারিস্টিক্স, এবং এটাকে সহজে ইমপ্লিমেন্ট করা যায়। এইটাই হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না থাকলে এরপরের চ্যাপ্টারে যাব, ভোল্টেজ স্যাগ, ঠিক আছে। ভোল্টেজ স্যাগে 1 মিনিট। সো এরপরে যাব হলো আমরা ভোল্টেজ স্যাগ এরিয়াটা। অল্টারনেটিভ কোয়ালিটি মনিটরিং এ কিছু নাই, এটা দেখবো না, এটা দেখবো, এটা দেখবো, ফ্লিকারটা একটু দেখবো, ভোল্টেজ স্যাগ আর হারমোনিক্সটা মেইনলি বেসিক্যালি দেখবো এখানে, ঠিক আছে। আচ্ছা, সো ভোল্টেজ স্যাগ এরিয়া যেটা, ভোল্টেজ স্যাগ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, ভোল্টেজ স্যাগ ক্যারেক্টারিস্টিক্স। ভোল্টেজ স্যাগ, আচ্ছা, ভোল্টেজ স্যাগটা হচ্ছে কি, যেমন মনে করো ভোল্টেজ কোনো সময় কোন একটা লাইন হঠাৎ করে বেশি কারেন্ট ড্র করলো, তখন সেখানে লাইন ইম্পিডেন্সে ড্রপ হয়ে যাবে, লাইন ইম্পিডেন্সে ড্রপ হয়ে গেলে ভোল্টেজটা ডিপ করবে, এটা কি বলতেছে ভোল্টেজ স্যাগ, ঠিক আছে। এটা একটা ফেজের ভোল্টেজ স্যাগ দেখানো হয়েছে এখানে। আচ্ছা, ভোল্টেজ স্যাগের ম্যাগনিটিউড ক্যালকুলেশন, এটা যেটা করতে পারি আমরা, ভোল্টেজ স্যাগ ম্যাগনিটিউড মনিটরিং, এটা একটা আছে। RMS k is equal to হচ্ছে স্কয়ার রুট অফ 1 বাই a সামেশন অফ k is equal to n plus 1 থেকে i is equal to k পর্যন্ত di স্কয়ার with n the number of samples per cycle, di is the sample voltage in the time domain, the RMS voltage does not immediately drop আছে। সো এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। ভোল্টেজের স্যাম্পল গুলো নিচ্ছে n plus 1 থেকে k minus n plus 1 থেকে শুরু করে k পর্যন্ত গেছে, ঠিক আছে। n নাম্বার অফ পয়েন্টস নিয়েছে এখানে, ঠিক আছে। তার আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতেছে স্লাইডিং উইন্ডোতে এইভাবে আর কি, ঠিক আছে। তত দরকার নাই, অরিজিনাল ভোল্টেজ স্যাগ। আচ্ছা, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট। এখানে যেটা বলতেছে, এটা একটা ট্রান্সমিশন লাইন, এ একটা হচ্ছে
লোড মনে করো, যেখানে ফল্ট হতে পারে এ বি এ কোথায় বি সি ডি, এগুলো হচ্ছে লোড। আর ফল্ট গুলো হচ্ছে 1 2 3 4 5, এই পয়েন্ট গুলাতে। ঠিক আছে, এর মধ্যে 5টা হচ্ছে লো ভোল্টেজ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন 5, 4টাও হচ্ছে এই জায়গায় ফল্টটা হচ্ছে, 3টা হচ্ছে এই জায়গায় ফল্ট, 2টা হচ্ছে এই জায়গায় ফল্ট, আর 1টা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ফল্ট। ঠিক আছে, সো 1টা হচ্ছে ট্রান্সমিশন, 2টা হচ্ছে সাব ট্রান্সমিশন, 3টা হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন, আর 5টা হচ্ছে 3 4 এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউশন মনে করো, আর 5টা হচ্ছে লো ভোল্টেজ। সো ফল্ট পজিশন গুলো হলো 1 থেকে 5 এর মধ্যে হচ্ছে, আর লোড পজিশন গুলো হলো এ থেকে ডি পর্যন্ত। সো এখানে খেয়াল রাখতে হবে, যখন এ পয়েন্টে ফল্ট হবে তখন সরি পয়েন্ট 1 এ যখন ফল্ট হবে, পয়েন্ট 1 এ ফল্ট হলে এ বি সি ডি সবগুলা হচ্ছে 1 পয়েন্টের নিচে, সুতরাং সেখানে ভোল্টেজ ভোল্টেজ স্যাগ দেখা যাবে আর কি বেসিক্যালি। ঠিক আছে, সো এটাই বলছে এখানে, ফল্ট ইন ট্রান্সমিশন নেটওয়ার্ক, ফল্ট পজিশন 1 will cause a severe sag for both substation bordering the faulted line. This sag is transferred down to all customers fed from these two substations. ঠিক আছে, আচ্ছা এখানে 1 through 5 হচ্ছে ফল্ট পজিশন, আর লেটার্স এ থ্রু ডি হচ্ছে লোড। তো ট্রান্সমিশন নেটওয়ার্ক ফল্ট পজিশন 1 এ যখন হইতেছে, সেটা সাবস্টেশন যেগুলা ফল্টেড লাইনের সাথে বর্ডার হয়ে আছে, দ্যাট ইজ এ, এবং এটার নিচে যেগুলো আছে বি সি ডি, সেগুলা সবগুলাতে সিরিয়াস স্যাগ দেখাবে। এই স্যাগটা ট্রান্সফার হয় ডাউন টু অল কাস্টমার ফেড ফ্রম দিস টু সাবস্টেশন। যেহেতু কোনো জেনারেশন লোয়ার ভোল্টেজ লেভেলে কানেক্টেড নাই, জেনারেশন শুধুমাত্র আছে এর সাথে, ট্রান্সমিশন লাইন 1 এর সাথে আমাদের জেনারেশন আছে। সো যেহেতু লোয়ার লেভেলে কোনো ভোল্টেজ সাপোর্ট দেওয়ার জন্য, ভোল্টেজটাকে ফিট করার জন্য, ভোল্টেজ কমে গেলে ভোল্টেজটাকে বাড়ায় দেওয়ার জন্য কোনো জেনারেটর নাই, সেই জন্য এবিসিডি ডিপ স্যাগ অবজার্ভ করবে। ঠিক আছে, আচ্ছা সো এর মধ্যে এর ভোল্টেজ স্যাগটা একটু কম হবে, যেহেতু এখানে জেনারেটর যেগুলা কানেক্টেড আছে সেগুলা ভোল্টেজটাকে কিছুটা কিপ আপ করে রাখবে। ঠিক আছে, ফল্ট এট পজিশন 2, ফল্ট এট পজিশন 2 তে যখন হবে, সেটা উপরের দিকে কোনো সেরকম ভাবে এফেক্ট করবে না, কারণ উপরের দিকে সেটা যাবে না, তাহলে এ পজিশনে ভোল্টেজ স্যাগ সেরকম হবে না, কিন্তু নিচের দিকে গুলাতে যাবে, তার মানে বি সি ডি তে ফল্টটা সেন্স করা যাবে, দ্যাট ইজ ওই সব জায়গায় ভোল্টেজ স্যাগটা বেশি হবে। তার মানে ভোল্টেজ স্যাগ বা ফল্ট ট্রাভেল করে হলো নিচের দিকে, লোয়ার ভোল্টেজ লেভেলের দিকে ট্রান্সমিটেড হয়, ফল্টের ফলে ভোল্টেজ স্যাগটা উপরের দিকে খুব বেশি ট্রান্সফার হয় না। ঠিক আছে, so a fault at position 2 will not cause much voltage drop at customer A. The impedance of the transformers between the transmission and the substation are large enough to considerably limit the voltage drop at the high voltage side of the transformer. ঠিক আছে, so টু পজিশনে ফল্ট হলে এখানে যেহেতু এই পজিশনে যেহেতু ট্রান্সফরমারের ইম্পিডেন্স আছে অনেক, সে কারেন্টটাকে লিমিট করে দিবে। এই ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা থাকার ফলে, এই যে এখানে ট্রান্সমিশন এবং সাবট্রান্সমিশন লেভেলের মধ্যে যে ইম্পিডেন্স আছে সেটার ফলে যেটা হবে যে ভোল্টেজ ড্রপটা কমে যাবে।
তার সাথে সাথে আরো একটা ইয়ে হচ্ছে যেটা যে কাস্টমার এ ভোল্টেজ একটা আরো মিটিগেটেড হবে, কারণ জেনারেটর যেগুলা ফিট করতেছে লোকাল ট্রান্সমিশন সাবস্টেশনে, সে এই জেনারেটর গুলা ফিট করতেছে, এই জন্য ট্রান্সফরমার এর সেটটা কমে আসবে। ফল্ট পজিশন 2, ডিপ স্যাগ দেখাবো সাব ট্রান্সমিশন সাবস্টেশনে, তার মানে বি তে, এবং এখান থেকে যারা ফেড হয়েছে সেখানে সবগুলাতে, তার মানে সি এবং ডি তেও হবে, ঠিক আছে, নিচের দিকে যাবে এখন। এটাই বলছে এখানে। Fault at position 3 will cause a short or long interruption for customer D. Position 3 তে যদি ফল্ট হয় সেটা কাস্টমার ডি কে এফেক্ট করবে, ঠিক আছে। কাস্টমার সি একটা ডিপ স্যাগ এক্সপেরিয়েন্স করবে। সো এখানে ফল্ট হলে যেটা হবে, 3 তে যদি ফল্ট হয় হলে যেটা হবে, ইন্টারাপশন হবে ফর কাস্টমার ডি এর জন্য, ইন্টারাপশন হবে, কারণ ফল্টটা যখন ক্লিয়ার করবে তখন এটা আউট অফ সার্ভিস চলে যাবে, দিতে ইন্টারাপশন হবে। আর কাস্টমার এখানে ইন্টারাপশনই হয়ে যাবে। আর কাস্টমার সি যেটা দেখবে, সে দেখবে যে এখানে একটা ভোল্টেজ স্যাগ দেখবে, ডিপ স্যাগ দেখবে, ঠিক আছে। ওয়ারেস 1 বা 2 তে যদি ফল্ট হতো, 1 এ ফল্ট হলে যেটা হতো, এখানে ইন্টারাপশন হতো না, কারণ এখান থেকে জেনারেশন আসছে, এদিকেও এদিক থেকে অন্য সাইড দিয়ে জেনারেশন আসতেছে, সেই জন্য 2 তে এইটা 2 তে ফল্ট হলে অন্য লাইনগুলা দিয়ে সার্ভিস স্টিল প্রোভাইডেড হতো, সুতরাং ইন্টারাপশন হতো না। কিন্তু 3 তে যদি ফল্ট হয় তাহলে ডি কিন্তু ইন্টারাপশন দেখবে, কারণ এখানে অন্য দিক থেকে কোনো ইনকামিং সার্কিট নাই, ঠিক আছে। তো এটাই বলছে এখানে। আর সি তে হলে এটা হবে, কাস্টমার বি হলে একটা শ্যালো স্যাগ দেখবে ডিউ টু পজিশন, ডিউ টু ফল্ট এট পজিশন 3, যেহেতু ট্রান্সফরমার ইম্পিডেন্সের জন্য। ট্রান্সফরমার ইম্পিডেন্সে এখানে ফল্টটা ওইরকম ভাবে এক্সপেরিয়েন্স হবে না, ঠিক আছে। আর কাস্টমার এ হয়তোবা কোনো কিছু দেখবেই না, ফল্ট 3 এর জন্য কোনো ফল্টই দেখবে না, সেন্সই করতে পারবে না হয়তোবা। ফল্ট 4 যদি হয়, ফল্ট 4 হলে সি একটা ডিপ স্যাগ দেখবে, ঠিক আছে। আর শ্যালো 1 দেখবে হলো ডি তে। ফল্ট 4 হলো এটা। ফর ফল্ট 5 ডি তে ডিপ স্যাগ দেখবে, আর শ্যালো ফর কাস্টমার সি তে দেখবে, ঠিক আছে। আর কাস্টমার এ বি এরা হয়তোবা এক্সপেরিয়েন্স করবেন না ডিউ টু ফল্ট 4 আর 5 এর জন্য। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে ইয়েতে চলে যাই আমরা, ভোল্টেজ স্যাগ ম্যাগনিটিউড ক্যালকুলেশন। একটা রেডিয়াল সিস্টেমের জন্য আমরা যদি ধরি, যদি দেখো একটা রেডিয়াল সিস্টেম আছে, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে পয়েন্ট অফ কমন কাপলিং, সোর্স ইম্পিডেন্স হচ্ছে জেডএস আর ফল্টের ইম্পিডেন্স হচ্ছে জেডএফ, এখানে হলো লোড আর এখানে হলো ফল্ট কারেন্ট যাচ্ছে ফল্টের ফলে। তাহলে পয়েন্ট অফ কমন কাপলিংটা হচ্ছে আসলে বেসিক্যালি কি, যে পয়েন্ট থেকে ফল্ট কারেন্ট এবং লোড কারেন্ট দুইটাই সাপ্লাই করে, সেটা হচ্ছে পয়েন্ট অফ কমন কাপলিং। তো জেডএস is the source impedance at the point of common coupling, and ZF is the impedance between the point of common coupling and the fault. পয়েন্ট অফ কমন কাপলিংটা হচ্ছে পয়েন্ট যেখান থেকে ফল্ট আর লোড দুইটাই ফিড হয় সেম পয়েন্ট থেকে। তো এই জায়গায় এসে যেখানে লোড কারেন্টটা ব্রাঞ্চ অফ করে ফল্ট কারেন্ট থেকে, সো এখান থেকে আমরা বলতে পারি ভি স্যাগ ইজ ইকুয়াল টু হচ্ছে জেডএফ ডিভাইডেড বাই জেডএফ প্লাস জেডএস, এটা হচ্ছে ভি স্যাগ, ঠিক আছে।
এখানে আমরা ধরে নিছি যে পি ইভেন্ট ভোল্টেজটা হচ্ছে এক্স্যাক্টলি 1 পার ইউনিট, দ্যাট ইজ E ইকুয়াল টু হচ্ছে 1। তো Vsag বেসিক্যালি হচ্ছে ZF বাই ZS প্লাস ZF বাই E। Vsag বাই Vsag ইজ ইকুয়াল টু হচ্ছে E ডিভাইডেড বাই ZS প্লাস ZF ইনটু ZF, তাই তো? সো E যেহেতু 1, তাহলে Vsag টা হচ্ছে 1 পার ইউনিট ধরে নিছি আমরা, তাহলে Vsag ইজ ইকুয়াল টু হচ্ছে ZF বাই ZS প্লাস ZF। আচ্ছা, তো এইটাকে আমরা ইউজ করতে পারি আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারের কাছে যদি ফল্টটা হয় তখন জেডএফ টা আসলে হবে কম, এর কাছাকাছি যদি হয় জেডএফ এর ডিসটেন্সটা কম, তাহলে ফল্ট ইম্পিডেন্সটাও কম হবে। তো জেডএফ টা কম হলে, জেডএফ কম হওয়া মানে এটাকে যদি আমরা লিখি এর কাছাকাছি চলে আসতেছে, জেডএফ দিয়ে যদি এটাকে ভাগ দেই তাহলে এটা দাঁড়াবে হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেডএস বাই জেডএফ। তো জেডএফ যেহেতু কম, তো জেডএস বাই জেডএফ এর ভ্যালুটা বেশি, তার মানে ভিস্যাগ এর ভ্যালুটা কমে যাবে। তার মানে ভিস্যাগ এর ভ্যালুটা কমে যাওয়া মানে হলো ভিস্যাগ মানে হলো ফল্টেড ভোল্টেজ বাই সোর্স ভোল্টেজ, তার মানে কমে যাওয়া মানে হলো ডিপটা বেশি হবে, তার মানে ডিপার ভোল্টেজ স্যাগ হবে, ঠিক আছে? So এটাই বলছে এখানে, we seek from figure that the sag becomes deeper, falls electrically closer to customer where ZF becomes smaller, and for weaker systems when ZS becomes larger. ZF becomes smaller, ঠিক আছে? ZS লার্জার হওয়া মানে হলো উইকার সিস্টেম, সেটা হলো স্যাগটা বেড়ে যাবে, স্যাগটা কমে, ভি স্যাগটা কমে যাবে, মানে ভি স্যাগ কমে যাওয়া মানে হলো আসলে ডিপার স্যাগ হবে আর কি আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করতে পারি 31.2 ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশন এটা আমরা দেখলাম। এই ইকুয়েশনের জেডএফ ইকুয়াল টু যদি আমরা জেড ইনটু ডি বলি, এখানে ডিটা হচ্ছে ডিসটেন্স, আর জেডএস প্লাস জেড ইনটু ডি এটা বলতে পারি আমরা ভি সাইক ইকুয়াল টু জেড ইনটু ডি ডিভাইডেড বাই জেডএস প্লাস জেড ইনটু ডি, যেখানে জেড হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য ফিডার পার ইউনিট লেন্থ আর ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য ফল্ট এন্ড দ্য পিসিসি। বুঝা যাবে? দেখতে পারো। তো ভি স্যাগ ইকুয়াল হচ্ছে জেড ইনটু ডি, এক মিনিট। সো ভি স্যাগ ইকুয়াল টু জেড এস ইনটু জেড, জেড ইনটু ভি স্যাগ ইকুয়াল টু জেড ইনটু ডি ডিভাইডেড বাই জেড এস প্লাস জেড ইনটু ডি, যেখানে আমরা লিখছি যে জেড এফ ইকুয়াল টু জেড ইনটু ডি, জেডটা হচ্ছে ইম্পিডেন্স অফ দ্য ফিডার পার ইউনিট লেন্থ আর ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য ফল্ট এন্ড দ্য পিসিসি, ঠিক আছে? তো এখানে আচ্ছা, প্রোপাগেশন অফ ভোল্টেজ স্যাগস। আচ্ছা, এটা পসিবল স্যাগ ম্যাগনিটিউডটা ডাইরেক্টলি ফল্ট লেভেল থেকে ক্যালকুলেট করা, ঠিক আছে? ফল্ট লেভেল এট পিসিসি এন্ড দ্য ফল্ট এন্ড এট দ্য ফল্ট পজিশন থেকে বের করা যায়, ঠিক আছে? যদি আমরা এস ফল্ট কে ফল্ট লেভেল
হিসাবে ডিফাইন করি ফল্ট পজিশনে, আর এসপিসিসি কে ফল্ট লেভেল এট পয়েন্ট অফ কমন কাপলিং হিসাবে ডিফাইন করি, তাহলে ভোল্টেজ এট দ্য পিসিসি ক্যান বি written as Vsag is equal to হচ্ছে 1 minus S fault by S PCC। ঠিক আছে, সো এখানে একটা টেবিল 30.1 এ দেখানো হচ্ছে typical fault levels are defined voltage levels। ভোল্টেজ লেভেল যদি 400 ভোল্ট হয়, ফল্ট লেভেল হচ্ছে 20 MVA, 11 কেভি হলে 200 MVA। যত ভোল্টেজ লেভেল বাড়তেছে ফল্ট লেভেল তত বাড়তেছে। ঠিক আছে, সো এই ফল্ট লেভেলের এখান থেকে, এই টেবিল থেকে আমরা টেবিল 30.2 টা ডিরাইভ করতেছি, প্রপাগেশন অফ ভোল্টেজ টু হায়ার ভোল্টেজ লেভেলে কেমনে হয় সেটা। ফল্টটা যদি 400 লেভেলে হয়, তাহলে 11 কেভি তে 90% হবে হলো Vsag। ঠিক আছে, কিভাবে আমি দেখাচ্ছি। 33 কেভি তে হবে তার থেকে কম 98% হবে হলো ভোল্টেজ স্যাগ। 132 কেভি তে হবে 99%, আর 400 কেভি তে হবে 100%। ঠিক আছে, কিভাবে আসে সেটা দেখো। 400 ভোল্টে ফল্ট এট 400 ভোল্ট, সো এটা Vsag is equal to 1 minus S fault by SPCC। ফল্ট এট 400 ভোল্ট, 400 ভোল্টে ফল্ট লেভেল হচ্ছে 20 MVA, আর 11 কেভি তে ফল্ট লেভেল হচ্ছে 11 কেভি ফল্ট লেভেল হচ্ছে 200 MVA। তো এস ফল্ট হচ্ছে তার মানে 200 MVA, আর পিসিসি হচ্ছে আমার 11 পয়েন্ট অফ কমন কাপলিং হচ্ছে 11 কেভি। 11 কেভি তে এসপিসিসি হচ্ছে 200 MVA, তাহলে 1 মাইনাস 20 বাই 200, তার মানে 1 বাই 0.1, 1 মাইনাস 1 মাইনাস 20 বাই 200, that is 1 minus 0.1, that is 0.9 into 100% করলে 90%। 11 কেভি তে তার মানে এটা তো 90%। এটা বোঝা গেছে কিনা দেখো। তো ফল্টটা যদি 400 ভোল্ট লেভেলে হয়, তাহলে 400 ভোল্টে Vsag-টা হবে 90%। আমরা যদি আরো হায়ার ইয়েতে যাই, তাহলে স্যাগটা আরো কম হবে। 33 কেভি তে যদি যাই, তাহলে ফল্ট এট 400 ভোল্ট হচ্ছে 20 MVA, আর ফল্ট এট পিসিসি হচ্ছে 33 কেভি। 33 কেভি তে হচ্ছে 33 কেভি তে হচ্ছে কত, 33 কেভি তে হচ্ছে 900 MVA, তাহলে 21 মাইনাস 20 বাই 900 কত হয় দেখো। 1 minus 20 by 900, 0.98। ঠিক আছে, 98%, 97.77% মানে 98%। সুতরাং এটা দাঁড়াচ্ছে 33 কেভি লেভেলে ভোল্টেজ স্যাগটা হবে কম। এই কারণেই আসলে হায়ার ভোল্টেজ লেভেলে ফল্টটা অনুভূত হয় কম। এই কারণে এখানে যখন আমাদের লোয়ার ভোল্টেজ লেভেল 5 এ যখন ফল্ট হচ্ছে, এতে সেটা সেন্স হচ্ছে, এতে বা বি তে বা সি তে সেন্স হচ্ছে কম। ঠিক আছে, কারণ এগুলো হায়ার ভোল্টেজ লেভেলে আছে, সেটাই বলছে আর কি, এটাই কোয়ালিটেটিভলি বলছে। মানে ফল্টের ভোল্টেজ স্যাগটা ট্রান্সমিটেড হয় লোয়ার লেভেলের দিকে, আপার লেভেলের দিকে না। ঠিক আছে, হারমোনিক্সটা আসলে অনুভূত হয় হলো হায়ার লেভেলে, লোয়ার লেভেলে কম ইয়া হয়, ফেল্ট হয়। ঠিক আছে, লোয়ার ভোল্টেজ লেভেলে। বোঝা গেছে? Yes, তো এই ক্যালকুলেশনটা বুঝছো তো? yes, yes. যেভাবে অন্যান্য গুলাও আসছে এইভাবে। ঠিক আছে, তো 400 ভোল্ট লেভেলে ইয়ে হলে 400 কেভি তে 100%, মানে কোন আসলে ভোল্ট Vsag-টা দেখাই যাবে না আসলে। ঠিক আছে, আচ্ছা, আর ক্রিটিক্যাল ডিসটেন্স এটা কি? ক্রিটিক্যাল ডিসটেন্সটা হচ্ছে the distance at which a fault will lead to a sag of certain magnitude, সেটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ডিসটেন্স বলতেছি আমরা সেটাকে। ঠিক আছে, সো ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে জেডএস
ডিভাইডেড বাই জেড ইনটু ভি বাই 1 মাইনাস ভি। আচ্ছা, এটা কিভাবে আসে এটা একটু দেখাইতে হবে, না দেখালে বুঝবো না। আমরা এখানে করছিলাম কি, ভি স্যাগ ইজ ইকুয়াল টু 1, এই ইকুয়েশন থেকে আসতে হবে। ভি স্যাগ ইজ ইকুয়াল টু জেড ইনটু ডি ডিভাইডেড বাই জেড এস প্লাস জেড ইনটু ডি, তাই তো? এখান থেকে আমরা লিখতে পারি ভি স্যাগ ইনটু জেড ডি দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দেই, তাহলে যেটা হবে ভি স্যাগ ভি স্যাগ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্যাগ, সরি, ভি স্যাগ জেড ডি দিয়ে এটাকে যদি ভাগ দিয়ে দেই, তাহলে এদিকে আসবে 1 আর এদিকে আসবে ডিভাইডেড বাই হলো 1 প্লাস জেড এস বাই জেড ডি, এটা আসবে, ঠিক আছে? ভি স্যাগ ইনটু জেড ডি কাটাকাটি চলে গেল, তাহলে 1 প্লাস জেড এস বাই জেড ইনটু ডি, ঠিক আছে? এইটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারি ভি জেড এস ইনটু ভি স্যাগ বাই জেড ইনটু ডি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ভি স্যাগ। এখান থেকে লিখতে পারি জেড এস ইনটু ভি স্যাগ বাই জেড ডি, জেড এস ইনটু ভি স্যাগ, জেড এস into V sag by Z into D by Z into D substitute by Z into D. ZS into V sag by Z into D is equal to হচ্ছে 1 minus V sag, equal to হচ্ছে 1 minus V sag। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সার্টেন ম্যাগনিটিউডের ভোল্টেজের জন্য আমরা বলতে পারি ডি ক্রিটিক্যাল, যদি বলি ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু জেডএস ইনটু ভি স্যাগ বাই 1 মাইনাস ভি স্যাগ বাই জেড। এখান থেকে আসতেছে ডি ক্রিটিক্যালটা, তাহলে ডি ক্রিটিক্যাল, ডি ক্রিটিক্যালটা হচ্ছে একটা স্পেসিফিক ডি এর ভ্যালু, ডি ক্রিটিক্যাল is equal to ZS by Z ZS by Z, ঠিক আছে, into by Z V sag by 1 minus V sag। V sag কে আমরা যেখানে লিখতেছি V দিয়ে লিখতেছি V by 1 minus V, এখানে V is equal to হচ্ছে V sag আসলে, ঠিক আছে? V is equal to স্পেসিফিক V sag যেটা বলতেছি আমরা সেটা, V is equal to হচ্ছে V sag। ঠিক আছে? সো একটা সার্টেন স্পেসিফিক ভোল্টেজ যদি আমরা স্ট্যাক ভোল্টেজ যদি আমরা চাই, সেটার জন্য ক্রিটিক্যাল ডিসটেন্সটা কি হতে হবে সেটা আমরা বাইর করতে পারি এখান থেকে, ঠিক আছে? যেখানে জেডটা হচ্ছে
এটা হচ্ছে impedance of the feeder parameter length হ্যাঁ রাইট। তো d critical is equal to zs by z into v by 1 minus v, এটাই হলো ইকুয়েশনটা, ঠিক আছে। তো এই ক্রিটিক্যাল ডিসটেন্সটা হচ্ছে, ডেফিনিশন অফ ক্রিটিক্যাল ডিসটেন্স হচ্ছে এইটা, যেই ডিসটেন্সের ভিতরে যদি কোন একটা ফল্ট হয় তাহলে ইকুইপমেন্টটা ট্রিপ করে যাবে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল ডিসটেন্সের ডেফিনেশন। Definition of critical distance such that each fault within the critical distance will cause the equipment to trip. So একটা পিস অফ ইকুইপমেন্ট ট্রিপ করে যখন ভোল্টেজ লেভেলটা একটা সার্টেন লেভেলে নিচে চলে যায় তখন সেটাকে বলা হলো ক্রিটিক্যাল ভোল্টেজ, ঠিক আছে। ক্রিটিক্যাল ভোল্টেজ একটা আর ক্রিটিক্যাল ডিসটেন্স একটা। ক্রিটিক্যাল ভোল্টেজটা হচ্ছে সেই ভোল্টেজ যে ভোল্টেজের নিচে চলে গেলে ইকুইপমেন্টটা ট্রিপ করে, আর ক্রিটিক্যাল ডিসটেন্সটা হচ্ছে ওই ডিসটেন্সটা যেই ডিসটেন্সের মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে আহ, ওই ওই ডিসটেন্সের মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে ওই ইকুইপমেন্টটা ট্রিপ করে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা ডেফিনেশন ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নমিনাল, এটাকে আই দিয়ে গুণ দিয়ে দিলে আই ইনটু জেড এস মানে হলো ভি নমিনাল বাই জেড ইনটু আই ফল্ট, আই ফল্ট দিয়ে গুণ দিয়ে দিলে আই ফল্ট ইনটু জেড এস হচ্ছে ভি নমিনাল বাই আই ফল্ট ইনটু জেড ইনটু ভি বাই 1 মাইনাস ভি, এটা হচ্ছে ডি ক্রিটিক্যালের ডেফিনিশন, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই টেবিলটার থেকে ক্রিটিক্যাল ডিসটেন্স ফর ফল্টস এট ডিফাইন্ড ভোল্টেজ লেভেলস এ বাই করতে পারি। যেমন মনে করো নমিনাল ভোল্টেজ যদি 400 ভোল্ট হয়, শর্ট সার্কিট লেভেল যদি হয় 20 এনভিএ, ঠিক আছে। ফিডার ইম্পিডেন্স যদি হয় 230 মিলি ওহমস পার কিলোমিটার, তাহলে ক্রিটিক্যাল ডিসটেন্স হবে 35 মিটার। তো ডি ক্রিটিক্যালটা হচ্ছে কি আমাদের, আমরা যদি এই ফর্মুলা থেকে খাটাই, শর্ট সার্কিট লেভেল হচ্ছে 20 এমভিএ, ঠিক আছে। আচ্ছা, নমিনাল ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, এই নমিনাল। ফিডার ইম্পিডেন্স হচ্ছে 230 মিলি ওহমস পার কিলোমিটার। আচ্ছা ভাই, এটা আমি একটু ভুলে গেছি, দেখে নেই। আচ্ছা, এখানে দেখি ক্রিটিক্যাল ফিডার ইম্পিডেন্স মাত্র
ZS by Z। এখানে আরেকটা জিনিস একটু বলে নেই, এই ফিগারটাকে এক্সপ্লেন করতে বলে গেছিলাম। Sag magnitude is the function of the distance to the fault. ডিসটেন্স যত বাড়তেছে, মনে করো 75 MVA ফল্ট লেভেল, ডিসটেন্স যত বাড়তেছে তত স্যাগ ম্যাগনিটিউডটা তত কমে যাচ্ছে, তত বেড়ে যাচ্ছে। তার মানে ডিপটা হচ্ছে তত কম, ঠিক আছে। ডিসটেন্স যত বাড়তেছে, ডিসটেন্স যত বাড়তেছে তত আমরা দেখতে পারি যে ডিসটেন্স যত বাড়ে তত জেড ডি দিয়ে যদি ভাগ দিয়ে ডি দিয়ে যদি ভাগ দিয়ে দেই, তাহলে এখানে জেড বাই জেড এস বাই ডি প্লাস জেড জেড এস বাই ডি, ডি যত বাড়তেছে এই ভ্যালুটা তত কমতেছে, তার মানে ভোল্টেজ ভি স্যাগটা তত কমতেছে, সো ভি স্যাগটা তত কমে যেতেছে, এটা হচ্ছে এখানে ব্যাপারটা। আর ফল্ট লেভেল যত বাড়তেছে তত ফল্ট লেভেল বাড়া মানে হচ্ছে বেসিক্যালি ভি স্যাগটা তত কমতেছে আর কি, ঠিক আছে। ডি যত বাড়তেছে তত কমতেছে, তার মানে এই জিনিসটা তত বাড়তেছে, ঠিক আছে। আবার ফল্ট লেভেল যত বাড়তেছে, ফল্ট লেভেলের সাথে সম্পর্কটা কি, এখানে আর কিছু নাই। ফল্ট লেভেলের দিয়েটা আসলে এস ফল্ট বাই এসপিসিসি দিয়ে আছে, তাই তো। ভি স্যাগ ইজ অফ 1 মাইনাস এস ফল্ট বাই এসপিসিসি। তো ফল্ট লেভেল যত বাড়তেছে, এস ফল্টটা তত বাড়তেছে, তার মানে ভি স্যাগ তত কমতেছে, তো এসপিসিসি এই ফল্ট লেভেলটা বোধহয় ফল্ট না, এসপিসিসি, পিসিসির ফল্ট লেভেল। থার্টি ওয়ান পয়েন্ট ফাইভটা কোথায় বলছে, তো এই এক্সপ্লেনেশনটা হলো এটা যে ফল্ট লেভেল মানে এসপিসিসি যত বাড়তেছে তত ভিস্যাক তত, এসপিসিসি যত বাড়তেছে এটা তত কমে যাচ্ছে, মানে ভিস্যাক তত বাড়তেছে, ভিস্যাক তত ফল্ট লেভেল যত বাড়তেছে ভিস্যাক তত বেড়ে যাচ্ছে, আর ডিসটেন্স যত বাড়তেছে তত ভিস্যাকটা তত এক লেভেলের জন্য তত বাড়তেছে। এটার এক্সপ্লেনেশন হলো এটা, ঠিক আছে। দেখো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জিনিসটা, এটা দিয়ে আমি একটু মনে করার চেষ্টা করি। 35 মিটারটা এটা কিভাবে আসছে ক্রিটিক্যাল ডিসটেন্স, ডি ক্রিটিক্যাল ইকুয়াল টু হচ্ছে, আমরা দেখি যদি শর্ট সার্কিট লেভেল ফিডার ইম্পিডেন্স, ফিডার ইম্পিডেন্স মানে কি জেড এফ জেড এস, জেড এস বলা হয় তাই না। ওকে, আচ্ছা।
আচ্ছা, ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই জেড ইনটু ভি মাইনাস 1 বাই ভি, তো ভি বাই 1 মাইনাস ভি। এটা আমার ঠিক মনে আসতেছে না, এটা কিভাবে ইয়ে করছিলাম, সেগ্রিগেশন। 1 মাইনাস ভি, 400 ভোল্ট। নমিনাল ভোল্টেজ যদি সে ফর এক্সাম্পল 400 ভোল্ট হয়, শর্ট সার্কিট লেভেল যদি 220 এমভিএ হয়, ফিডার ইম্পিডেন্স 230 মিলি ওহমস পার কিলোমিটার, ক্রিটিক্যাল ডিসটেন্স হয় 35 মিটার। ঠিক আছে, শর্ট সার্কিট লেভেলটা কোনটা? আই ফল্ট এমভিএ। এমভিএ কে যদি আমি কারেন্ট দিয়ে ভাগ দিয়ে দেই 20 এমভিএ, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। ও আচ্ছা, বুঝতে পারছি। ডি ক্রিটিক্যাল বাই করে নিতে হবে। The distance has been calculated for difference voltage levels, critical fault levels and critical impedance. The critical voltage of 50%, critical voltage 50% বলছে, তার মানে 50% এর জন্য এটা করছে v বাই 1 মাইনাস v, এটা হলো 50% বাই 1 মাইনাস 50%, মানে হলো 50% বাই 50%, মানে এটা হলো 1, মানে v নমিনাল বাই z ইনটু i ফল্ট, এটা দিয়ে করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো ভি নমিনাল হচ্ছে 400 ভোল্ট বাই আই ফল্ট হচ্ছে 20 এমভিএ, জেড হচ্ছে আমাদের 230 মিলি ওহমস পার কিলোমিটার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ভি নমিনাল হলো 400 ভোল্ট ডিভাইডেড বাই জেড, জেড হচ্ছে 230 মিলি ওহমস পার কিলোমিটার, 230 মিলি ওহমস পার কিলোমিটার, সরি আমি ভুল দিচ্ছি একটু। ভি নমিনাল হলো 400 ভোল্ট ডিভাইডেড বাই জেড, জেড হচ্ছে 230 মিলি ওহমস পার কিলোমিটার ইনটু আই ফল্ট 20 এমভিএ, 20 এমভিএ হচ্ছে মেগাভোল্ট অ্যাম্পিয়ার। এটা হলো, আচ্ছা এটা লিখি, এটা কত আসে, এটা 20 ডিভাইডেড বাই জেড করতে হবে, জেড করছি, ডিভাইডেড বাই আই ফল্ট করতে হবে। আই ফল্ট হচ্ছে আই ফল্ট হচ্ছে ফল্ট কারেন্টটা হচ্ছে কত, 20 এমভিএ, আর এটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, তাহলে তাকে বাই 200 হবে। আচ্ছা এটাকে একটু লিখি, এটা হচ্ছে 1.739, এটা আসছে। ঠিক আছে, এটা হ্যাঁ স্যার, এখন যা স্যার ডিভাইডেড বাই 20 এমভিএ বাই 200, 100। ডিভাইডেড বাই 200 ইনটু হবে হলো √3 ইনটু 400, তাই তো? 20 রুট এমভিএ তে আছে, ওইটাকে ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে, ডিভাইডেড ইনটু 3 এর রুট, 3 এর রুট ইনটু 400। ঠিক আছে, ইনটু 1000, 1000 তাহলে কত আসবে? স্যার, ওই যে রুট থ্রিটা করা লাগে না স্যার। √3 করা লাগবে না কেন? না না স্যার, ওই রুট থ্রি ছাড়া ক্যালকুলেশন করলেই হচ্ছে, আমার আসছে স্যার 35। ডিভাইডেড বাই 3 রুট করে দেখি, 3 রুট করলে কত আসবে? এই যে স্যার, মানে আপনি 1000 এত গুণ করে ফেলছিলেন পরে। এত আসছে হলো কি, এত মিলি মিলি ওহম, মিলি ওহমকে
আচ্ছা আমি একটু লিখে করি, লিখে না করলে জিনিসটা ক্লিয়ার হবে না আসলে। এক মিনিট। এটা কি সিঙ্গেল ফেজ ফল্টের কথা বলতেছে? আচ্ছা, ভি ডি ক্রিটিক্যাল, ডি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নমিনাল। ভি নমিনাল হলো 400 ভোল্ট, 400 ভোল্ট বাই জেড ইনটু আই ফল্ট। জেড হচ্ছে 230 মিলি ওহম মিলিওহম পার কিলোমিটার। পার কিলোমিটার, তাই তো? জি স্যার। রাইট, জেড ইনটু আই ফল্ট, ইনটু আই ফল্ট মানে হলো ডিভাইডেড বাই হলো আই ফল্ট মানে হলো শর্ট সার্কিট এমভিএ হচ্ছে লেভেল হলো 20 এমভিএ, 20 এমভিএ ডিভাইডেড বাই 400 ভোল্ট, তাই তো? রাইট, ঠিক আছে? জি স্যার। √3 দিয়ে ভাগ দিতে হবে না বলতেছো? হতে পারে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি √3 দিয়ে হ্যাঁ 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 করি নাই স্যার, আমার মিলছে রাইট, 35 √3 আসছে। হবে না, এটা সিঙ্গেল ফেজ দিয়ে মিন করতেছে বোধহয় এটা সম্ভবত, নাকি? ওরা তো কিছু বলে নাই আর কি এখন। ইনটু ভি বাই 1 মাইনাস ভি করলে ভি হচ্ছে আমাদের 50% ধরছে, তার মানে ভি হচ্ছে 50%, মানে 0.5, 1 মাইনাস ভি হচ্ছে 1 মাইনাস 0.5, তাহলে ওইটা কাটাকাটি চলে যাবে, 0.5 বাই 1 মাইনাস 0.5 ওইটা কাটাকাটি চলে যাবে। তাহলে এটা দাঁড়াবে হলো, আসবে হলো কিলোমিটারে আসবে। 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে আসবে। 1000 দিয়ে গুণ দিলে তো মিটারে না ইয়েতে আসবে। আচ্ছা দাঁড়াও আমি বলতেছি, তাহলে এখন করি, সি করি, সি সি 400 ভোল্ট ডিভাইডেড বাই 230 মিলি ওহমস পার কিলোমিটার ডিভাইডেড বাই 230, ঠিক আছে? মিলি ওহমস পার কিলোমিটার মানে 1000 ইনটু 1000 হবে পরে, একের পর 3 4 5 6 এটা হবে মিলি ওহমস পার, মিলি ওহমসকে ওহমসে নিয়ে গেলাম, কিলোমিটারকে মিটারে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ। আছে? ডিভাইডেড বাই 20 এমভিএ, তার মানে 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 হবে 1 2 3 4 5 6, ঠিক আছে? এত হ্যাঁ স্যার। ভোল্ট অ্যাম্পিয়ার হলো, ইনটু 400 ভোল্ট ইনটু 400 ইকুয়াল টু এই এইটা, যে স্যার এত ভার্সেস। মিটার, ঠিক আছে? তো 35 মিটার, সরি আমি একটু ভুলে গেছিলাম, অনেক পর তো জিনিসটা খেয়াল আসতেছিল না। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা ক্যালকুলেট করতে হবে, ক্রিটিক্যাল ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে। তোমার ক্রিটিক্যাল ডিসটেন্সের কোন ইকুইপমেন্ট যদি ক্রিটিক্যাল ডিসটেন্সের ভিতরে কম ডিসটেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেটা অবশ্যই ঠিক করবে, এটাই হচ্ছে ব্যাপারটা। এখানে আর মনে হয় এই চ্যাপ্টারে কিছু নাই। এখানে আর না, একটু আছে মিটিগেশন ভোল্টেজ স্যাগ। ভোল্টেজ স্যাগ কি করা যেতে পারে? ফ্রম ফল্ট টু ট্রিপ আমরা যেটা করতে পারি, করার চেষ্টা করতে পারি, রিডিউসিং দ্য নাম্বার অফ শর্ট সার্কিট ফল্ট করার চেষ্টা করতে পারি, রিডিউসিং দ্য ফল্ট ক্লিয়ারিং টাইম চেঞ্জ করতে পারি, যেটা আমরা স্ট্যাবিলিটির মধ্যেও পড়ছি এই জিনিসটা, যে ফল্ট ক্লিয়ারিং টাইমটাকে কমায় নিয়ে আসার চেষ্টা করার যেতে পারে সেটা। Changing the system such that short circuit faults result in less severe events at the equipment terminals or at the customer engine. Changing the system such that short circuit faults result in less severe event. ঠিক আছে? Installing বা কানেক্টিং মিটিগেশন ইকুইপমেন্ট, ঠিক আছে? কানেক্টিং মিটিগেশন ইকুইপমেন্ট এটা করতে পারি। এটার মধ্যে আছে হলো, এটার মধ্যে কি কি করতে পারি? ইউপিএস অ্যাড করতে পারি আমরা, ইনস্টলিং মিটিগেশন ইকুইপমেন্টের মধ্যে ইউপিএস অ্যাড করতে পারি, স্ট্যাটিক ট্রান্সফার সুইচ ইউপিএস অ্যাড করতে পারি, স্ট্যাটিক ট্রান্সফার সুইচ অ্যাড করতে পারি। তো লোডটা যেই সাপ্লাই স্যাগ হয়েছে সেটা থেকে আরেকটা সাপ্লাই চলে যাবে কিছু সময়ের জন্য, ডায়নামিক ভোল্টেজ রিস্টোরার বা ডিভিআর ইউজ করতে পারি।
সো এটা যেটা করে যে একটা সিরিজ ভোল্টেজ সোর্স ইনসার্ট করে বিটুইন সাপ্লাই এন্ড লোডের মধ্যে, ঠিক আছে। এটা করতে পারি, মোটর জেনারেটর সেট ইউজ করতে পারি। এইটা হচ্ছে মিটিগেশন স্টেপস গুলো, ঠিক আছে। তো এই চ্যাপ্টার এখানে শেষ। আর একটা টপিক আছে, তো মিটিগেশন স্টেপস এর মধ্যে এগুলা করতে পারি, যে জিনিসটা বললাম, রিডিউসিং দ্য নাম্বার অফ ফল্টস, রিডিউসিং দ্য ফল্ট ক্লিয়ারিং টাইম, চেঞ্জিং দ্য পাওয়ার সিস্টেম, ঠিক আছে, করতে পারি। আর ইনস্টলিং মিটিগেশন, ঠিক আছে। কোশ্চেন আছে কিনা এটা জানতে, না থাকে তাহলে লাস্ট ইয়েটাতে চলে যাই। এটাই হচ্ছে আমাদের শেষ, ভোল্টেজ ফ্লাকচুয়েশনস এন্ড ল্যাম্প ফ্লিকার ইন পাওয়ার সিস্টেমস। আগেরটা পড়ছিলাম আমরা, সেটা হলো যে স্যাগ, কোনো একটা ফল্ট হলে হঠাৎ করে ইম্পিডেন্সে ড্রপ হয়ে যে ভোল্টেজটা স্যাগ হয়। আর ফ্লিকার হচ্ছে যে কন্টিনিউয়াস ভোল্টেজটা ফ্লাকচুয়েট করতেছে, ভোল্টেজের ম্যাগনিটিউড ফ্লাকচুয়েট করতেছে এরকম কন্টিনিউয়াস, এটা হঠাৎ করে কোনো ফল্টের জন্য হচ্ছে না, এটা কন্টিনিউয়াস। এটা চোখের জন্য খুবই ইরিটেটিং এবং সুদিং না মোটেও, ঠিক আছে। অনেক সময় আবার বোঝাও যায় না, সাইনোসয়েডাল ভোল্টেজ ফ্লিকার, এটা বোঝাও যায় না অনেক সময়, সেটাও হতে পারে, ঠিক আছে। ভোল্টেজ ফ্লিকার এটা হতে পারে। হারমোনিক্স আর ভোল্টেজ স্যাগ দুটো বেশি ইম্পর্টেন্ট, আর ভোল্টেজ ফ্লিকারেরও একটা ইয়ে আছে, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ ভোল্টেজ চেঞ্জ 1 মাইনাস ভি ফুল লোড বাই ভি নরমাল ইনটু 100%, এটা হচ্ছে ডেফিনিশনটা, ঠিক আছে। দেখাচ্ছে যে ভি সোর্স এটা, জেড সোর্স হচ্ছে এটা, জেড ট্রান্সফরমার হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং লোড। তো ফ্লাকচুয়েটিং লোডটার জন্য যেটা হইতেছে, মানে কারেন্ট ফ্লাকচুয়েট করতেছে, যার ফলে এই যেটা হচ্ছে অন্যান্য কাস্টমার যারা দেখতেছে, এই জায়গায় যারা আছে তারা দেখতেছে কি, এখানে এই জায়গা ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে এই ভোল্টেজ মাইনাস আই ইনটু এই জেড সোর্স। এই আইটা যেহেতু লোড ফ্লাকচুয়েট করতেছে, আইটাও ফ্লাকচুয়েট করতেছে, যার ফলে এই ফ্লাকচুয়েটিং লোডের জন্য অন্যান্য কাস্টমাররাও কিন্তু আসলে ফ্লিকারটা দেখতেছে আসলে, ঠিক আছে। এটাই সমস্যা আর কি, ঠিক আছে। ফ্লিকার মিটারের একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে এখানে, ইম্পর্টেন্ট না। আর threshold of irritation flicker curve from a flicker meter, EST is equal to 1 এর জন্য, ঠিক আছে। তো এখানে একটা কার্ভ দেয়া আছে, threshold of threshold of irritation flicker curve and PST is equal to 1 curve from a flicker meter, ঠিক আছে। PST is equal to 1 curve from a flicker meter. IEEE 141 স্ট্যান্ডার্ড আর 120B UIE স্ট্যান্ডার্ড আছে, আর এটা হলো ফ্লিকার মিটারের ব্লক ডায়াগ্রাম, ইম্পর্টেন্ট না, জাস্ট একটু ইয়ে করে দেখি যেখানে কিছু আছে। Example circuit for flicker calculation. কত ইম্পর্টেন্ট না এটা, ঠিক আছে। ফ্লিকার
শর্ট টার্ম ফিকার, লং টার্ম ফিকার এগুলো অনেক সময় ইয়ে আছে কিছু। টিপিক্যাল ফিকার কার্ভস, থ্রেশহোল্ড অফ লিমিটেশন। থ্রেশহোল্ড অফ লিমিটেশন এটা হচ্ছে এইটুকু, টিপিক্যাল ফিকার কার্ভ এটা এবং এটা। থ্রেশহোল্ড অফ ভিজিবিলিটি, percentage voltage fluctuation, fluctuations per hour, fluctuations per minute, fluctuations per second, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা আচ্ছা, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্লাকচুয়েশনস যদি বেশি হয় পার সেকেন্ডে, মনে করো 15টা ফ্লাকচুয়েশন, 10টা ফ্লাকচুয়েশন, তার থেকে কম একটা ফ্লাকচুয়েশন, তার থেকে কম 30টা ফ্লাকচুয়েশন পার মিনিটে, মানে হলো 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 30টা, তার মানে 2 সেকেন্ডে একটা ফ্লাকচুয়েশন হচ্ছে। আর এখানে 15টা ফ্লাকচুয়েশন হচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে? তো এখানে এইদিকে ফ্লাকচুয়েশন কমতেছে, তার মানে এখানে দেখা যাচ্ছে যে থ্রেশহোল্ড অফ ইরিটেশন দেখা যাচ্ছে যে এরকম, যে যত ফ্লাকচুয়েশন যত বেশি হবে তত পার্সেন্টেজ ভোল্টেজ ফ্লাকচুয়েশন, অল্প ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য আমি তত ইরিটেশনের কাছাকাছি পৌঁছায় যাব, ঠিক আছে? একটু দেখি। এটাই বলছে এখানে, ফ্লিকার কার্ভের এক্সপ্লেনেশন দিছে এখানে। আচ্ছা, এখানে এই ফ্লিকার কার্ভটা ইয়ে করা হয়েছিল স্কয়ার ওয়েভ মডুলেশনের উপর বেস করে। জেনারেল ইলেকট্রিক কোম্পানি জি এটা ইয়ে করছিল, ডেভেলপ করছিল। তো এক ভোল্টেজ লেভেল থেকে আরেক ভোল্টেজ লেভেলে ফ্লাকচুয়েশনটা হয়েছিল ইনস্ট্যান্টেনিয়াস, ওয়ারেজ এখানে এটা কন্টিনিউয়াস, এমনি কন্টিনিউয়াস সাইনোসয়েডালি ভ্যারি করতেছে, ওয়ারেজ এই ফ্লিকার কার্ভটা ডেভেলপ করা হয়েছে এই ধরনের ইয়ে নিয়ে, এরকম এক ভোল্টেজ লেভেল থেকে আরেক ভোল্টেজ লেভেলে ইনস্ট্যান্টেনিয়াসলি জাম্প করছে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? তো দুইটা জিনিস, দুইটা ডিফারেন্ট, ঠিক আছে? তো এখানে থ্রেশহোল্ড অফ ভিজিবিলিটি এটা হচ্ছে এখানে এই জায়গায় থ্রেশহোল্ড অফ ভিজিবিলিটি, আর থ্রেশহোল্ড অফ এটার কাছাকাছি থাকলে, আর থ্রেশহোল্ড অফ ইরিটেশন হচ্ছে এই কার্ভটা, ঠিক আছে? তার মানে যখন ফ্লাকচুয়েশনস পার সেকেন্ডে কম হচ্ছে তখন ভোল্টেজ ফ্লাকচুয়েশন আমি বেশি হলেও আমার ইরিটেশন হবে কম, এবং ভিজিবিলিটিটা থাকবে বেশি আর কি, ঠিক আছে? বুঝাইতে পারছি? তো
এইটাই মোটামুটি ভাবে এখান থেকে খুব বেশি কিছু নেই, এই কার্ভটা একটু দেখতে পারো দেখতে চাইলে। সো আমরা এখানেই থামবো আজকে, ঠিক আছে? আমাদের সিলেবাস মোটামুটি ভাবে আমার মনে হয় শেষ। তোমরা কি আর কিছু বাকি আছে? দেখেছি facts, high voltage, reactive power compensation, দেখছি factors of instability, দেখছি। এখানে আমাদের একটা জিনিস নতুন ছিল, এখানে আমাদের এটাও ছিল, ঠিক আছে, ইনক্লুডেড বলে distribution, DC distribution, AC distribution system, that is AC distribution 14, 13, 12, 13, 14 এই তিনটা চ্যাপ্টার আমাদের ইনক্লুডেড হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পড়াইছি। তো আমরা এখান থেকে দেখছি হলো 12, 13, 14, next 5 এর চ্যাপ্টার 8, চ্যাপ্টার 11, 12, 13, ঠিক আছে? জিনিসগুলো আছে, ঠিক আছে? এটা হলো কেবলস, এটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম, next 5, ঠিক আছে? এইটুকু পর্যন্ত, ঠিক আছে? শেয়ারটা বন্ধ করে দিই। কোনো কোশ্চেন আছে কিনা দেখো। স্যার আমাদের একটা ওই অ্যাসাইনমেন্ট দিবেন বলছেন যে কবে দিবেন? বুঝলাম না কি তা আমাদের ওই যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা না স্যার 5 মার্ক? অ্যাসাইনমেন্ট? তো আর না, তোমাদের তো ইন কোর্সই হয়ে গেছে, তাহলে অ্যাসাইনমেন্ট কেন? আচ্ছা স্যার ওই অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সে দিব, হ্যাঁ। বলো কত? স্যার ইন কোর্সে স্যার 5 ছিল না স্যার? ইন কোর্সে বুঝি স্যার নাই 20 কি স্যার, ইন কোর্সে 20 আর স্যার অ্যাসাইনমেন্টে 5 ছিল, অ্যাটেন্ডেন্সে 5 ছিল। অ্যাসাইনমেন্টে 5 হ্যাঁ স্যার, আর ইন আর কোর্সে 20 আর ইন কোর্সে অ্যাটেন্ডেন্সে 20। 5। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট দিতে হবে। হ্যাঁ স্যার, মানে ইন কোর্সে স্যার একবার। আচ্ছা, ইন কোর্স কেমন হয়েছে এমনিতে? স্যার, আমার একটু খারাপ হয়েছিল আর কি এমনিতে। আচ্ছা, আমরা কি এটা ইয়েটা বলছিলাম, অ্যাসাইনমেন্টে 5 বলছিলাম এটা? হ্যাঁ স্যার বলছিলেন স্যার, ইন কোর্স তো আমাদের 20-এ হয়েছে। আচ্ছা, দেখি এখানে বলা নাই কিছু না, এখানে বলা হয় নাই কিছু না। তো দেখা আচ্ছা, যাচ্ছে না। তাহলে অ্যাসাইনমেন্ট তাহলে কি দিব? স্যার ম্যাথস দিবেন না? নরমালি তো ম্যাথের কোর্স স্যার। ম্যাথস দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা, ঠিক আছে? আমরা ক্লাসরুমেই সাবমিট করবো আর কি। গুগল ক্লাসরুমে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে সাবমিট করব, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আর কি বলতেছিলা, ইয়ে কি আছে, অ্যাটেন্ডেন্স কে মিস করছো? স্যার রাজশ্রী স্যার আমি
আচ্ছা, 731 শাহিন আলী। রাজশ্রী বিশ্বাস। জি স্যার। আর কি বললা? 731 শাহিন আলী স্যার। শাহিন আলী। জি স্যার স্যার। 41 সিরিয়াল। স্যার 15 সিরিয়াল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এস কে উদয়। জি স্যার। শাহিন আলী কত নম্বর? স্যার 15 আশিকুর রহমান। স্যার 15। 16 স্যার। স্যার 16 সিরিয়াল স্যার শাহিন আলী। দাঁড়াও, 16 মোহাম্মদ শাহিন আলী। হ্যাঁ, জি স্যার। মোহাম্মদ শাহিন আলী, ঠিক আছে। তারপর আর কি আছে? 15 স্যার। 15 আশিকুর রহমান। জি স্যার। আশিকুর রহমান, ঠিক আছে। স্যার তানবিন আহমেদ। কি না? স্যার তানবিন আহমেদ। তানজিম আহমেদ। তানবিন আহমেদ। জি স্যার তানবিন আহমেদ। তানবিন আহমেদ। তারপর আর কেউ আছো? আর কেউ নাই? ঠিক আছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক টার্ম ফাইনালের জন্য। আর অ্যাসাইনমেন্ট একটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। ঈদ মোবারক সবাইকে। তা আপনাকেও ঈদ এরপরই বোধহয় মোবারক। তোমাদের পরীক্ষা। হ্যাঁ, তা আপনাকেও ঈদ মোবারক স্যার। থ্যাংক ইউ। আমাদের ফাইনাল স্যার ঈদের পর আর কি স্যার। ঈদের পরে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।